লন্ডন ক্লিনিকে ভর্তি বেগম খালেদা জিয়া, কি সুবিধা আছে সেখানে? ব্রিটিশ রানী সহ কোন বিখ্যাত ব্যক্তিরা এতে চিকিৎসা নিয়েছেন? বেগম জিয়ার কারণে আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্স কি এই উড়ন্ত হাসপাতাল কিভাবে গুরুতর রোগীর জীবন বাঁচায়? শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত, এটি কি তাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর ইঙ্গিত? 3000 বছরের পুরনো এক মমি আবিষ্কার করে রহস্যজনকভাবে মারা গেল 8 জন। কেন? কি লেখা ছিল সমাধির গায়ে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে সেখানকার লন্ডন ক্লিনিক। বিশেষ করে এই হাসপাতালের চিকিৎসা সেবা কতটা ভালো, কি পরিমাণ ব্যয় হয় সেখানে কি ধরনের সুবিধা রয়েছে, বিশ্বের কোন কোন হাই প্রোফাইল ব্যক্তি সেখানে চিকিৎসা নিয়েছেন, এমন তথ্য জানতে আগ্রহী অনেকেই। যুক্তরাজ্যের সেই লন্ডন ক্লিনিকের নানা খবর ও তথ্য জানাচ্ছেন বাংলা ভিশনের লন্ডন প্রতিনিধি এম এ হান্নান। এই সেই লন্ডন ক্লিনিক যা এই মুহূর্তে যুক্তরাজ্যে আসা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারণে অনেকের কৌতূহল আর আগ্রহের জায়গা করে নিয়েছে। সবার মনে প্রশ্ন জেগেছে, চিকিৎসার জন্য এই হাসপাতালটি কেন বেছে নিয়েছেন বেগম জিয়ার পরিবার? কি সুবিধা আছে এই হাসপাতালে? কতটা উন্নত এর চিকিৎসা সেবা? এর চিকিৎসা খরচ কেমন হতে পারে? তবে সবকিছু ছাপিয়ে কৌতূহলের শীর্ষে এই হাসপাতাল চিকিৎসা নেয়া হাই প্রোফাইল ব্যক্তিদের নিয়ে। কেননা বেগম খালেদা জিয়া যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। এখানেই শেষ নয়, বরং বিখ্যাত ব্যক্তিদের তালিকার শুরু। লন্ডন ক্লিনিকের রোগী ছিলেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপ অব এডিনবারা। এছাড়া এই হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের বাইরে লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিজ টেইলর, লন্ডনের রয়্যাল ফ্যামিলি, দুবাই আরব আমিরাত এবং অন্য দেশের রয়্যাল ফ্যামিলির মেম্বাররা এখানে ট্রিটমেন্ট করে। এবং এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থা এতটাই হায়া যে তারা অতি দ্রুত র্যাপিডলি তারা সব কিছু ডায়াগনোসিস করে একটা সুস্থ ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে, যেটা অন্য কোনো ক্লিনিকে করাটা ভেরি ডিফিকাল্ট। এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা, তাদের স্পেশালি তাদের যে মেশিনারিজ, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, ভেরি হায়ার কোয়ালিটি। প্রায় 100 বছরের পুরনো এই লন্ডন ক্লিনিক ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ও নিবন্ধিত দাতব্য সংস্থা। এটি সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেসে এবং মেরিলিবন রোডের কোনায় অবস্থিত। লন্ডন ক্লিনিকের ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় বিশেষ খ্যাতি রয়েছে। এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতেও লন্ডন ক্লিনিকের সুনাম রয়েছে। লন্ডন ক্লিনিকের বহির্বিভাগে প্রতি বছর গড়ে 1,10,000 মানুষ চিকিৎসা নেয়। আমাদের আত্মবিশ্বাস যুক্তরাজ্যে এই ক্লিনিকের মাধ্যমে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পন্ন হতে পারবে। আমরা আশা করব বেগম জিয়া এখান থেকে উনি চিকিৎসা পাবেন এবং উনি পুরোপুরি সুস্থ হবেন। খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কারণে তার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় কয়েক মাস লেগে যেতে পারে। যেহেতু এই ক্লিনিকটি একটি স্বনামধন্য ক্লিনিক এবং এই ক্লিনিকের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে, তাই নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন এই ক্লিনিকের চিকিৎসার মাধ্যমেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। এদিকে গেল 2 দিন ধরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডন যাওয়ার বিষয়টি। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। খালেদা জিয়ার লন্ডন যাত্রার খবরটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। খালেদা জিয়াকে নিয়ে তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির খবরের শিরোনাম ছিল 2017 সালের পর প্রথমবারের মতো বিদেশ যাত্রা করছেন জিয়া, যেখানে বলা হয় কাতার আমিরের দেয়া বিশেষ অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন 79 বছর বয়সী নেত্রী।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া। এছাড়াও এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, আরব নিউজ, দ্য আইরিশ নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তির পর গত 4 বছরে খালেদা জিয়াকে বিভিন্ন সময়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 8.5 মাসেরও বেশি সময় ভর্তি থাকতে হয়েছে। গত 6 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এভারকেয়ার হাসপাতাল মিলিয়ে বেগম খালেদা জিয়া 1.5 বছরেরও বেশি সময় হাসপাতালে ছিলেন। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে 18 বার আবেদন করেছিলেন, কিন্তু শেখ হাসিনা সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়াকে সব মিথ্যে মামলা থেকে অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার পর থেকেই আলোচনায় এই উড়ন্ত হাসপাতাল। কি আছে এই এয়ার অ্যাম্বুলেন্সের ভিতরে, কি কি সুবিধা পান রোগীরা, এসব জানতে জনসাধারণের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। শুধু এক দেশ থেকে অন্য দেশে নয়, দুর্গম ও পাহাড়ি এলাকা, যুদ্ধক্ষেত্র ও প্রাকৃতিক দুর্যোগে গুরুতর আহতদের উদ্ধারে কাজ করে এই ধরনের ভ্রাম্যমাণ মিনি হাসপাতাল। এয়ার অ্যাম্বুলেন্সের কাজের ধরন ও ইতিহাস নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। আকাশে উড়ন্ত অ্যাম্বুলেন্সে চলছে গুরুতর রোগীর জরুরি চিকিৎসা। কয়েক মিনিটে জীবন বাঁচানোর জটিল লড়াইয়ে ডাক্তার ও নার্সদের সাথে আছে প্রশিক্ষিত পাইলট। অত্যাধুনিক আইসিইউর সকল সুবিধাসহ ভ্রাম্যমাণ এয়ার অ্যাম্বুলেন্স বর্তমান সময়ে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক দেশ থেকে আরেক দেশে রোগী পরিবহন, হিমালয়, আমাজন কিংবা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা, অথবা পাহাড় সমুদ্র থেকে দ্রুত রেস্কিউ, এসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স শুধু গতি নয়, বরং সময় আর জীবন বাঁচানোর অন্যতম আবিষ্কার। কিভাবে কাজ করে এই এয়ার অ্যাম্বুলেন্স, কবে থেকে শুরু হলো চলন্ত বিমানে মিনি হাসপাতালের যাত্রা? অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেটর, ইনফিউশন পাম্প, কার্ডিয়াক মনিটর সহ উন্নত চিকিৎসার বিভিন্ন সরঞ্জামে সজ্জিত বিশেষ আকাশযানকে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স। যুদ্ধক্ষেত্র, ভূমিকম্প বা দুর্গম এলাকা থেকে রোগী উদ্ধারে রোটারি ফ্লাইট হেলিকপ্টার এবং ফিক্সড উইং জেট প্লেন ও এয়ারবাস দিয়ে তৈরি এই ধরনের ভ্রাম্যমাণ হাসপাতালে থাকে প্রশিক্ষিত ডাক্তার, নার্স ও প্যারামেডিক দল। অনেক আধুনিক মেডিকেল এয়ারবাসে থাকে বিশেষভাবে নিয়ন্ত্রিত প্রেসারাইজড কেবিন, অ্যাডভান্স ক্লাইমেট কন্ট্রোল ও সাউন্ডপ্রুফ প্রযুক্তি। নাইট ভিশন টেকনোলজি থাকায় রাতেও সহজেই ওঠানামা করতে পারে এসব আকাশযান। হসপিটালে থাকা ডাক্তারদের সাথে ভিডিওতে যোগাযোগের জন্য থাকে টেলিমেডিসিন প্রযুক্তি। সুবিধাজনক ও দ্রুতগামী হলেও সাধারণ রোগীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের খরচ বহন করা বেশ কষ্টসাধ্য। কতটুকু দূরত্ব পার হতে হবে, কী ধরনের আকাশযান ব্যবহার হচ্ছে, প্রয়োজনীয় কি কি চিকিৎসা দিতে হবে জরুরি ভিত্তিতে, এসব কিছুর উপর নির্ভর করে খরচ। সাধারণত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স। সেক্ষেত্রে খরচ হতে পারে লাখ টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকা। দূরদেশ অথবা অন্য মহাদেশের মতো দীর্ঘ দূরত্বের জন্য ব্যবহার হয় জেট প্লেন ও এয়ারবাসে তৈরি অ্যাম্বুলেন্স। তখন লাফিয়ে বেড়ে যায় খরচের পরিমাণ। অনেক দেশে স্বাস্থ্য বীমা ও সরকারি সহায়তার মাধ্যমেও দেয়া হয় ব্যয়বহুল এই সেবা। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের অনেক সেবার মতো ভ্রাম্যমাণ ফ্লাইটে রোগীর চিকিৎসা দেওয়ার বিষয়টি শুরু হয় সামরিক বাহিনীর মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রন্টলাইন ও যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার বা মেডিকেল ইভাকুয়েশনের ক্ষেত্রে ব্যাপকভাবে দেখা গেছে এয়ার ট্রান্সপোর্টের ব্যবহার। প্রথম ব্রিটিশ অ্যাম্বুলেন্স ফ্লাইট আকাশে ওড়ে 1917 সালে। অটোমান সাম্রাজ্যে মরুভূমিতে আহত এক সেনাকে 45 মিনিট ধরে উড়িয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছিল দ্য এয়ারকো DH-9 নামের একটি বোমারু বিমান। 1928 সালে অস্ট্রেলিয়াতে স্থাপন করা হয় ফ্লাইং ডক্টর সার্ভিস নামে বিশেষ মেডিকেল অ্যাম্বুলেন্স।
নেপাল তিব্বতের মতো পাহাড়ি পর্যটন নির্ভর দেশ ও কানাডা অস্ট্রেলিয়া সহ স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন রাষ্ট্রে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপক প্রচলন। বাংলাদেশের অনেক অভিজাত প্রাইভেট হাসপাতাল ও সরকারি সংস্থা রোগী আনা নেয়ার ক্ষেত্রে সীমিত পর্যায়ে ব্যবহার করে থাকে এই ধরনের আকাশযান। ধনী ব্যবসায়ী ও রাষ্ট্রপ্রধানরা নিয়মিতই নিয়ে থাকেন এই সুবিধা। খরচ কমলে ও সেবাদাতা প্রতিষ্ঠান বাড়লে আগামীতে হয়তো জনসাধারণের নাগালে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শুধু এয়ার অ্যাম্বুলেন্স নয়, বেগম খালেদা জিয়াকে এ বিমান পাঠিয়ে আবারও নতুন করে কৌতূহলের জায়গায় কাতার ও দেশটির আমির। যুদ্ধ, সংঘাত সহ নানা সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টার জন্য এরই মধ্যে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রশংসা কুড়িয়েছে কাতার। নতুন করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির মহত্বের পরিচয়ও মুগ্ধ করেছে অনেককে। কাতারের আমিরের জীবনের নানা দিক নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতার, যা একসময় একটি ছোট উপসাগরীয় রাজতন্ত্র ছিল, আজ বিশ্বব্যাপী একটি পরিচিত নাম। কাতারের রাজধানী দোহা অনেকের মতে মধ্যপ্রাচ্যের জেনেভা হিসেবে খ্যাতি অর্জন করেছে। 2013 সালে কাতারের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ তামিম বিন হামাদ আল থানি। তখন তার বয়স ছিল মাত্র 33 বছর। তরুণ বয়সে দায়িত্ব গ্রহণের পর কাতারকে তিনি বিশ্বের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক লেখক মেসি কোয়েনের মতে কাতারকে আন্তর্জাতিক শক্তির কেন্দ্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে আনেন শেখ তামিম বিন হামাদ আল থানি। মিশরে আরব বসন্ত শুরুর 4 দিন আগে ক্ষমতা গ্রহণ করেন কাতারের বর্তমান আমির শেখ তামিম। তিনি ব্রিটেনের রয়্যাল মিলিটারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কাতারের সামরিক বাহিনীতে যোগ দেন। ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে তাকে মনোনীত করা হয় 2003 সালে। তিনি সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার অফ চিফ ছিলেন এবং পাশাপাশি আরও কিছু সরকারি সংস্থায় নেতৃত্ব দিয়েছেন। কাতারের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিকল্পনা ঠিক করতে 2008 সালে গঠিত হয় কাতার ন্যাশনাল ভিশন 2030। এর সুপ্রিম কমিটির নেতৃত্বে ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় শেখ তামিম বলেন, কাতার গ্যাস ও তেল বিক্রির উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চায়। পরিকল্পনা অনুযায়ী কাতার শিক্ষা খাতে বিশাল বিনিয়োগ করে। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী 2021 সালে কাতার শিক্ষা খাতে প্রায় $5 বিলিয়ন বিনিয়োগ করে। এদিকে লেবাননের রাজনৈতিক সংকট নিরসন করে কূটনীতির ক্ষেত্রেও প্রথম বড় সাফল্য অর্জন করে কাতার। কাতারের মধ্যস্থতায় লেবাননের বিবাদমান পক্ষগুলো একত্রিত হয়ে আলোচনার টেবিলে বসতে এবং বিরোধ মীমাংসা করতে সম্মত হয়। 2008 সালে কাতারের কূটনৈতিক উদ্যোগের কারণে লেবাননে স্থিতিশীলতা ফিরে আসে, যা আরব লীগ, জাতিসংঘ এবং ফ্রান্সের মধ্যস্থতায় ব্যর্থ হয়েছিল। 2013 সালে আফগানিস্তান তার কূটনৈতিক অফিস দোহায় চালু করে। ওয়াশিংটনের সম্মতিতে এই অফিসের কার্যক্রম শুরু হলে আফগানিস্তানের শীর্ষ নেতাদের কাতারে যাতায়াত বৃদ্ধি পায়। তাছাড়া আমেরিকান কূটনীতিকরাও সেখানে আসা শুরু করেন। আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়ায় কাতারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার শুধুমাত্র ইসলামের পক্ষে অবস্থান নেয়নি, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিও রয়েছে কাতারে। যদিও যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির বার্কলে সেন্টারের গবেষক লিখেছেন, বর্তমান আমিরের বাবা হামাদ বিন খলিফা আল থানি যখন ক্ষমতায় ছিলেন তিনি চেয়েছিলেন কাতারকে আমেরিকার প্রভাব থেকে মুক্ত রাখতে। তিনি চাননি কাতার আমেরিকার দ্বারা পরিচালিত হোক। কাতার বর্তমানে বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় সহায়তা করেছে কাতার। পাশাপাশি প্যালেস্টাইনের স্বাধীনতাকামী নেতারা কাতারে অবস্থান করছেন। এছাড়া কাতার ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ যোগাযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা বিশ্ব কূটনীতির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। কাতারের এই কূটনৈতিক সক্রিয়তা তার আন্তর্জাতিক প্রভাবকে আরও দৃঢ় করেছে। বিশ্বমঞ্চে প্রভাব বৃদ্ধিতে একাধিক ব্র্যান্ডিং উদ্যোগ গ্রহণ করেছে কাতার। এর মধ্যে অন্যতম হল আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক, যা কাতারকে একটি মিডিয়া শক্তি হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া কাতার এয়ারওয়েজ প্রতিষ্ঠা ও বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করাও ছিল দেশটির বিশ্বব্যাপী ব্র্যান্ডিং পরিকল্পনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাতার এয়ারওয়েজ অত্যাধুনিক সেবা নিয়ে দ্রুতই আন্তর্জাতিক বিমানের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের মাধ্যমে কাতার তার আধুনিক অবকাঠামো প্রদর্শন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন।
গণ অভ্যুত্থানে উৎখাত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস কথা জানায়, গুম, হত্যা ও দুর্নীতির বিভিন্ন মামলায় বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ যখন হাসিনাকে ফেরত চাইছে, সেই সময় তার ভিসার মেয়াদ বাড়ানোর এই খবর সামনে এলো। হাসিনাকে ফেরত দেয়া হবে কিনা এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তাদের দিক থেকে বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো তার ইঙ্গিত বলে অভিমত বিশ্লেষকদের। রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে অস্বস্তি ক্রমশ বাড়ছে। এরই মাঝে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের আগস্টের 5 তারিখ থেকে ভারতে অবস্থান করছেন হাসিনা। বুধবারের প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, দেশব্যাপী ছাত্র জনতার বিক্ষোভ, প্রতিবাদ ও গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন 77 বছর বয়সী হাসিনা। আগস্টের 5 তারিখে উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি। এরপর থেকেই অজ্ঞাতবাসে আছেন। যদিও জানা যায়, বর্তমানে দিল্লির একটি সুরক্ষিত বাড়িতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এমন এক সময় ভারতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হলো যখন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইছে। এ ব্যাপারে ডিসেম্বরের 23 তারিখ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। হিন্দুস্তান টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভারতে হাসিনার অবস্থান সহজতর করতেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে অ্যাসাইলাম দেয়া হয়েছে এমন তথ্য সঠিক নয়। অ্যাসাইলাম বা শরণার্থী হিসেবে কাউকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভারতে সুনির্দিষ্ট কোনো আইন নেই বলে জানান তিনি। এর আগে চলতি মাসের 3 তারিখ হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত সরকার তা আমলে নেয়ার সম্ভাবনা নেই। এ ধরনের প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে যেসব আনুষ্ঠানিকতা প্রয়োজন, ঢাকার পক্ষ থেকে সেগুলো করা হয়নি বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায় হিন্দুস্তান টাইমস। বুধবার তাদের প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ডক্টর ইউনূসের অন্যতম মুখপাত্র আবুল কালাম আজাদ মজুমদার জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার জেরে হাসিনাসহ 75 জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। এছাড়া বিভিন্ন জনকে গুমের অভিযোগে আরও 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তারও আগে 6 জানুয়ারি হাসিনার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 12 ফেব্রুয়ারির মধ্যে হাসিনাসহ মোট 12 আসামিকে গ্রেফতার করে প্যানেলের সামনে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশকে। একই দিনে 2009 সালে বিডিআর বিদ্রোহে 74 সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারত সফরের আগ্রহ জানান বাংলাদেশ স্বাধীন তদন্ত কমিশনের প্রধান ALM ফজলুর রহমান। এ ব্যাপারে সরকারের কাছে অনুমতি চান তারা। হিন্দুস্তান টাইমস জানায়, হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে এসব পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এরই মাঝে হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে। তবে মন্ত্রণালয় এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আগামীতে হাসিনার পরিকল্পনা কি হবে তা তিনি নিজেই ঠিক করবেন। এ ব্যাপারে ভারত সরকারের কিছু জানা নেই। বাংলাভিশন নিউজ ডেস্ক। 3000 বছর পুরনো এক মমি আবিষ্কারের পর রহস্যজনকভাবে একে একে মৃত্যু হয় 8 জনের, যারা সবাই জড়িত ছিলেন সেই মমি আবিষ্কারের সাথে। বলা হয়ে থাকে, সমাধির গায়ে লেখা ছিল এক অভিশপ্ত বাণী, আর এই কারণেই তাদের ওপর নেমে আসে এমন মহাবিপদ। বলছি বিখ্যাত তুতেনখামেনের মমি ও এর অভিশাপের কথা। আসলেও কি অভিশপ্ত ছিল তুতেনখামেনের মমি, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। 3000 বছরের পুরনো এক মমি আবিষ্কারের পর রহস্যজনকভাবে একে একে মারা যান সেই আবিষ্কারের সাথে জড়িত অনেকেই। বলা হয় তাদের মৃত্যুর কারণ ছিল এক অভিশাপ, যা ভর করে সেই মমি আবিষ্কারের সাথে জড়িতদের উপর। মিশরীয়দের ধারণা, সেই রাজার মৃতদেহ বের করার কারণেই তাদের উপর নেমে আসে এই মহাবিপদ। ঠিক কী ছিল সেই অভিশাপ? 1922 সালের 26 নভেম্বর ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মিশরের কিংস ভ্যালি নামের জায়গায় একটি সমাধি খুঁজে পান।
তিনি সমাধির দরজায় একটি গর্ত করে ভেতরে মোমবাতি ধরলে দেখতে পান ভেতরে রয়েছে স্বর্ণের তৈরি বিভিন্ন জিনিসপত্র। কার্টার ও তার দল ভেতরে প্রবেশ করে দেখতে পান আরও একটি ছোট দরজা, যা পাহারা দিচ্ছিল দুটি মূর্তি। আর সেই দরজা বন্ধ করা ছিল দড়ি আর কাদামাটির তৈরি এক বিশেষ তালা দিয়ে। তালা খুলতেই পাওয়া যায় বহু শতাব্দী ধরে হারিয়ে যাওয়া তুতেনখামেনের সমাধি। 3000 বছরের বেশি সময় ধরে এই সমাধিতে কারো ছোঁয়াও লাগেনি, যার ফলে সমাধির ভেতরে থাকা প্রতিটি জিনিস ছিল অবিকৃত। প্রায় 3 মাস সময় নিয়ে সমাধির ভেতরে থাকা 5000-এরও বেশি জিনিসের লিস্ট করা হলো। অবশেষে 1923 সালের ফেব্রুয়ারির 16 তারিখ বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের উপস্থিতিতে খোলা হলো তুতেনখামেনের কবর। তুতেনখামেনের কবর খোলার পর পাওয়া গেল প্রচুর পরিমাণে সোনাদানা, রত্নপাথর, মূল্যবান জিনিসপত্র আর সাথে এক ভয়াবহ অভিশাপ। খনন কাজের সাথে যুক্ত শ্রমিকদের মাধ্যমে একটা খবর চারদিকে ছড়িয়ে পড়ে যে সমাধির ঘরের ভেতরের দেয়ালে প্রাচীন মিশরীয় ভাষায় লেখা ছিল, যে রাজার ঘুম নষ্ট করবে তার উপর নেমে আসবে অভিশাপ। সে সময় মিশরের লোকদের মুখে মুখে জাদুবিদ্যা ও অভিশাপ নিয়ে নানা রকম গল্প প্রচলিত ছিল, কিন্তু সরাসরি কোনো অভিশপ্ত বাণী দেখার ঘটনা এটাই ছিল প্রথম। এই পুরো আবিষ্কারটি অর্থায়ন করেছিলেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভন। যখন মমি খোলা হয় তখন কার্নারভনের পোষা ক্যানারি পাখিটিকে খেয়ে ফেলে এক গোখরা সাপ। প্রাচীন মিশরীয়দের ধারণা ছিল ফারাওদের সুরক্ষার প্রতীক হচ্ছে গোখরা সাপ। এমনকি তুতেনখামেনের মমির উপরে যে বর্ম ছিল তাতেও এক গোখরা সাপের মূর্তি ছিল। মমি আবিষ্কারের পর লর্ড কার্নারভান বেশ খোশ মেজাজেই ছিলেন, কিন্তু আবিষ্কারের 2 সপ্তাহের মাথায় তার গালে একটি মশা কামড়ায়। যে জায়গায় মশা কামড়ায় শেভ করার সময় সেখানে একটু কেটেও যায়। সেই কাটা জায়গায় ইনফেকশন ও মাত্র 2 দিনের মাথায় মৃত্যু হয় লর্ড কার্নারভানের। যেদিন কার্নারভান মিশরে মারা যান ঠিক একই দিনই লন্ডনে থাকা তার পোষা কুকুরটিও মারা যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে মৃত্যুর আগে নাকি কুকুরটি অদৃশ্য কিছুর পেছনে ছুটছিল। আরেক প্রত্নতাত্ত্বিক আর্থার ম্যাক, যিনি এই সমাধি আবিষ্কারে কার্টারের সহযোগিতা করেছিলেন, তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার ডাকা হলেও কিছুক্ষণের মধ্যে মারা যান ম্যাকও। তুতেনখামেনের মমি পরীক্ষা করতে লন্ডন থেকে মিশর এসেছিলেন রেডিওলজিস্ট আর্চিবোল্ড ডগলাস বে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে তিনিও মারা যান। বড্ড শখ করে তুতেনখামেনের সমাধি দেখতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার ধনকুবের উলফ জোয়েল। তবে মমি দেখা শেষে বাড়ি ফিরে গিয়ে সিঁড়ি থেকে পড়ে তিনিও মারা যান। তুতেনখামেনের সমাধির ছবি তুলেছিলেন যারা, তারাও বাঁচেননি ফেরাওর অভিশাপ থেকে। মিশরের সেই সময় যুবরাজ আলী কামেল ফাহমি নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলেন। কয়েক মাসের মধ্যে নিজের স্ত্রীর গুলিতেই নিহত হন তিনি। তুতেনখামেনের সমাধির ছবি তুলেছিলেন ফ্র্যাঙ্ক রেলে নামের আরেকজন ফটোগ্রাফার। পরে তিনি অজানা এক কারণে অন্ধ হয়ে যান আর খুব করুণভাবে মৃত্যু হয় তার। তবে তুতেনখামেনের অভিশাপকে অনেকেই শুধুমাত্র সংবাদপত্রের কারসাজি বলে মনে করেন। ধারণা করা হয় সমাধি আবিষ্কারের শুরুর দিকে এর সাথে জড়িত কয়েকজনের মৃত্যুকে কেন্দ্র করে সংবাদপত্রের বিক্রি বাড়াতে তারা অভিশাপের গুজব ছড়িয়ে দেয়। পরবর্তীতে এক গবেষণায় দেখা যায় সমাধি উন্মোচিত করার সময় সেখানে 58 জন লোক উপস্থিত ছিলেন, যার মধ্যে মাত্র 8 জন পরবর্তী 10 থেকে 12 বছরের মধ্যে মারা গেছেন। এছাড়া অন্য সবাই দীর্ঘদিন জীবিত ছিলেন। তবে যারা মারা গেছেন তাদের সবার মৃত্যুই ছিল অস্বাভাবিক। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ইসরায়েলি জিম্মিদের হামাস মুক্তি না দিলে গাজাকে নরকে পরিণত করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি আদায়ে নানামুখী চেষ্টার মধ্যেই গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হত্যা করেছে আরও অন্তত 50 ফিলিস্তিনিকে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর মাত্র 13 দিন আগে আর কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতির পরদিন মঙ্গলবার ফ্লোরিডার পাম বিচে ব্যক্তিগত অবকাশ কেন্দ্র মার এ লাগোয় সংবাদ সম্মেলনে গাজা নিয়ে কথা বলেন তিনি। এ সময় তার প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পরিচয় করিয়ে দেন। ট্রাম্প বলেন, 20 জানুয়ারির আগে জিম্মিরা মুক্তি না পেলে শুধু যে হামাসের জন্য ভালো হবে তা নয়।
কারোর জন্যই ভালো হবে না। গাজাকে দোজকে পরিণত করার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নে হুমকি ধামকি আর সমঝোতার আড়ালে গাজায় হামলার তীব্রতা কমায়নি দখলদার ইসরায়েল। মঙ্গলবার 24 ঘণ্টায় হামলা হয়েছে শরণার্থী শিবির সহ বিভিন্ন বেসামরিক অবস্থানে। বাদ যায়নি নিরাপদ ঘোষিত সমুদ্র তীরবর্তী কৃষি এলাকা আল মাওয়াসি। সেখানে নিহতদের মধ্যে 5 শিশুও রয়েছে। এদিকে হার্ট অ্যাটাকে মারা গেছেন কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার মা। 27 ডিসেম্বর সেই হাসপাতালে আগুন দিয়ে ডাক্তার হুসামকে তুলে নেয় দখলদার সেনারা। এদিকে কানাডার সার্বভৌমত্ব আর অস্তিত্বে টান দেওয়ার মতো আরেকটি বিতর্কিত ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শপথের জন্য অপেক্ষায় থাকা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলের প্রয়োজনে সামরিক শক্তি খাটানোর হুমকিও দিয়েছেন তিনি। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই নানা বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় ট্রাম্প। গত নভেম্বরের নির্বাচনে জয় নিশ্চিতের পর কানাডাকে শায়েস্তার হুমকি দেয়া ট্রাম্প এবার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে আপত্তিকর এক মানচিত্র পোস্ট করেছেন, যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওই পোস্টে কানাডার প্রতি কটাক্ষ করেও মন্তব্য করেছেন। এর আগের দিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজনৈতিক চাপে পদত্যাগের ঘোষণা দিলে কয়েক ঘন্টার মধ্যেই আরেকটি বিতর্কিত পোস্ট দেন ট্রাম্প। সেখানে দাবি করেন যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে কানাডাকে দেখতে চায় দেশটির নাগরিকরা। ফ্লোরিডার সংবাদ সম্মেলন থেকে গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। একই কায়দায় পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডরিকসেন ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।